এই বাচ্চা, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কেউ তোকে করলা খাইয়ে দিয়েছে? ফারিসা হাসল খালি। এরা ফারিসার চলে আসার কারণ জানতে চাইছে। বারবার ফারিসার একই উত্তর। কি আবার হবে বলো তো? তোমাদের কথা মনে পড়ছিল তাই চলে এসেছি। এরা রাগ করে বলল, থাক তুই, আমি এখনই চলে যাব। আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে আপন ভেবে তার সব কথা বলে না। থাকবো না, আমি এখনই চলে যাব। তুমি অযথা রাগ করছো, আমার কি হবে বলো? আর তাছাড়া এত রাতে কোথায় যাবে? সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তুই কারণটা না বলে আমি একাই চলে যাব। আমার যে জানিস না এখনো। কোনো কারণ নেই। আবার তুই আমাকে মিথ্যা বলবি আর আমি মেনে নিব? বল কি হয়েছে, বল না সোনা। আমি তোর বড় বোন, কি প্রবলেম বল আমাকে, না বলে সলভ করব কিভাবে? এরা রেগে যাওয়া কণ্ঠ হঠাৎ আদুরে হয়ে গেল। এই যে একটু আদর দিয়ে কথা বললে ফারিসা গলে যায়। ও ছলো ছলো চোখে তাকালে এরা বলল, বল না বাচ্চা, কি হয়েছে? আপু, আমি আছি তো সোনা, বল। আপু ওখানের যিনি মূল হেড, উনি উনি ফুটবল চ্যাম্পিয়ন, উনি। এরা ভয়ার্ত চোখে তাকালো। ও মনে মনে যেটা ভাবছে সেটাই হলো। এরা ফারিসাকে দুহাতে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? উনি আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, আর বলেছে আমি যদি ওনার সাথে রাত না কাটাই তাহলে উনি আমাকে ওখানে খেলতে পারমিশন দেবে না। এরা চিৎকার দিয়ে বলে উঠল, হোয়াট? আর কি বলেছে ও জানোয়ার? রাজি হইনি। কোর্স ম্যামকে বলেছিলাম, উনি বকেছে আমায়। রাতে ওয়াশরুমে গিয়েছিলাম, উনি এসে আমার মুখ চেপে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি ওনাকে আঘাত করে তাড়াতাড়ি রুমে চলে আসি। যেন সারা রাত ঘুমোতে পারিনি। ভোরের আলো ফুটতেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। ফারিসা কান্না করছে। ইরার রাগে শরীর কাঁপছে। দিন দিন মানুষ কত অমানুষ হয়ে যাচ্ছে। জানো আপু, আমার না নিজের উপরে খুব ঘৃণা হচ্ছে। যেখানে সেখানে ওর হাতের স্পর্শ, সেখান থেকে আমার কেটে ফেলে দিতে ইচ্ছে করছে। কাউকে বলতে পারি না আমি। এরা ফারিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, কিছু হয়নি, কিছু হয়নি। রাস্তাঘাটে কোথাও মেয়েদের নিরাপত্তা নেই। এই বয়সে কত বড় ঝড় গেল। কোনো মেয়ের জীবনে এমন ঘটলে সে স্বাভাবিক থাকতে পারবে না। বর্ষার মৌসুমের শেষ ভাগে শীত জানান দিচ্ছে। সকালে সকালে এমন আবেশে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ফারিসা ইরা মধ্যরাতে ঘুমিয়েছে। সকাল তখন 5টা। নামাজে উঠেছিল তানজিম। নামাজ শেষ করে ইরাকে ফোন দিল। ইরা বিরক্তি নিয়ে ফোন ধরে বলল, কি হয়েছে ভাইয়া? কিছু জানতে পারলি? ইরার বিরক্তি ভাব চলে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো। এ কথাটা বলতে ওরও কিছুটা হেজিটেট হবে, কিন্তু আবার না বললেও নয়। এসব লোকজনকে শাস্তি পাওয়া দরকার। এভাবে মানুষের সামনে মুখোশ পরে থাকে, মেয়েদেরকে পণ্য মনে করে দিনের পর দিন অসম্মান করে যাচ্ছে। তাদের মধ্যে একটু একটু করে শেষ হওয়া দরকার। কি হলো, কথা বলছিস না কেন? ইরা ফারিসার দিকে তাকালো। কেমন আদুরে বিড়াল ছানার মতো করে গুটিসুটি মেরে শুয়ে আছে। বলেছে। কি বলেছে? এরা আমতা আমতা করতে লাগলো। বলল, ভাইয়া আসলে। কি বল, এমন করছিস কেন? আচ্ছা ছাদে আয়। এরা ফ্রেশ হয়ে দরজা চাপিয়ে ছাদে গেল। তানজিম আগে থেকে দাঁড়িয়েছিল। একটা কফির কাপ সামনে। এত সকালে কেউ ওঠেনি, তাই নিজেই বানিয়েছে। এরা সকাল সকাল এসব খেতে পারে না, বেলা করে খায়, তাই আর ওর জন্য বানায়নি। এরাকে আসতে দেখে বলল, এতক্ষণ লাগে? তুই কি প্রোগ্রামে যাচ্ছিস যে সেজে গুজে আসতে হবে? এরা এসব কথার প্রতিক্রিয়া করলো না। অন্য সময় হলে ভাইকে আচ্ছা মতো কথা শুনিয়ে দিত, তাই চুপ রইল। তানজিম কফিতে চুমুক দিয়ে বলল, এবার বল কি হয়েছে তার। এরা হেজিটেশন নিয়ে শক্ত কণ্ঠে একদমে বলল, ভাইয়া ফারিসাকে রেপ করার ট্রাই করা হয়েছিল, তাইও পালিয়ে চলে এসেছে। তানজিম থমকে গেল। শ্বাস নিতেও যেন ভুলে গেল। হাতে থাকা কফির কাপটা শক্ত করে ধরল। এরা কিছুটা নর্মাল হয়ে সংকোচ ছাড়াই সবটা বলল। একটু একটু করে রাগটা বাড়তে লাগলো। রাগে ওর এই প্রথম অক্ষিকোটরের অশ্রুরা এসে ভিড় জমালো, কিন্তু গড়িয়ে পড়ার আগেই নিজেকে সংবরণ করে নিল। চোখ দুটো রক্তিম হয়ে যেতে দেখে এরা হঠাৎই প্রশ্ন করল, ভাইয়া তুমি কি ফারিসাকে ভালোবাসো? তানজিম উত্তর দিতে পারল না। গলা দিয়ে কথা বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ গলা টিপে ধরে রাখছে, কথা বলতে দিবে না। তাই ইরা বলল, এতদিন বড় মা বললে ভাবতাম মজা করে বলছে, বিশ্বাস করতাম না। বাট তুমি এই প্রথম কান্না করছো, তাও ফারিসার জন্য। তানজিম অতি কষ্টে বলল, নিচে যা, হসপিটাল থেকে কদিনের ছুটি নিয়ে ফারিসার সাথে থাক।
আমিও সেটাই ভাবছি। ওর যে মেন্টাল কন্ডিশন, এটাতেও ঘাবড়ে আছে, নিজেকে ঘৃণা করছে। এই অবস্থায় রোগী ট্রমাটিক ব্রেন সুইসাইড অ্যাটেম্প করতে চায়। ও একটু বেশি ভেঙে পড়েছে। তানজিমের মনে ভয়েরা এসে জমাট বাঁধল। ফারিসাকে হারিয়ে ফেলার ভয়। ইরা চলে যাচ্ছিল, ফিরে এসে বলল, ভাইয়া, আমি জানি এসব শোনার পর তুমি চুপ করে বসে থাকবে না। তার প্রাপ্য শাস্তি তুমি কিছুটা হলেও দেবে, কিন্তু তুমি মাথা গরম করে কোনো কাজ করো না। এমনভাবে কাজটা করো যেন তোমার নাম বা ফারিসার নাম জনসম্মুখে না আসে। আর সর্বশেষে সব দোষ একটা মেয়েরই হয়। যদি ফারিসাকে বাজে কথা বলে, ও সেটা সহ্য করতে পারবে না। তানজিম শুনল কথাগুলো। শাওনকে বিষয়টা বলা উচিত কিনা সেটাই ভাবছে। যা করার শীঘ্রই করতে হবে, না হলে ফারিসার খেলা মিস করে যাবে। ওর স্বপ্ন সংস্পর্শে এসে এভাবেও এটা হারাতে পারে না। ভূপৃষ্ঠ সূর্যমামা আলোয় ঝলমল করে চারদিক আলোকিত করলেও তানজিম নিচে যাওয়ার আগ্রহ খুঁজে পেল না। বসে রইল ঠায় ও ভাবে। এতক্ষণে সবাই ঘুম থেকে উঠে যে যার নিত্যদিনের কাজে ব্যস্ত, না হয় অলসতায় বিছানায় আড়মোড়া খাচ্ছে। তানজিম ফুটবল প্রেসিডেন্টকে জানিয়ে ওর বিশ্বস্ত বন্ধুকে দিয়ে ফুটবল চ্যাম্পিয়ন তুলে আনতে বলেছে। তাও সেটা কিভাবে কি করবে তানজিমই বলে দিয়েছে। সকালে নাস্তার টেবিলে তানজিমকে দেখতে না পেয়ে শাহাদাত বলল, তানজিম কই? আমিও ঘুম থেকে ওকে পাশে পাইনি। ভাইয়া মনে হয় ছাদে, আমি দেখে আসছি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরা দৌড়ে চলে গেল। তানজিম ছাদেই ঠিক ওভাবেই বসে আছে, যেভাবে ও দেখে গিয়েছিল। এরা ভয় পেয়ে গেল। তানজিমের কাছে গিয়ে বলল, ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? চলো, মামা নিচে খেতে ডাকছে। যা, আসছি। আসছি বলেও ঠায় বসে রইল ওভাবে। ইরাও দাঁড়িয়ে রইল। ভাইকে আসতে না দেখে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ভাইয়া এত আপসেট হচ্ছ কেন? অল্পের মধ্যে দিয়ে গিয়েছে, এর চেয়ে বড় কিছু হতে পারতো, হয়নি তো, তাই আলহামদুলিল্লাহ বলো। তানজিম টেবিলে বসে একবার ফারিসার দিকে তাকালো। ফারিসা ওর দিকেই তাকিয়েছিল। তানজিম তাকাতেই ও মাথা নিচু করে খাওয়াতে মন দিল। শাহাদাত বলল, এই রোদে ছাদে কি করছিলে? আসলে মামা কিছু ইম্পর্টেন্ট কল ছিল, তাই আর কি। কখন যে এত সময় চলে গেল বুঝতেই পারিনি। ও, থাকছো তো কদিন? জি, থাকছি। টুকটাক কথা বলতে বলতে সকলে খাওয়া দাওয়া শেষ করলো। শাওন ইরাকে আড়ালে বলল, ফারিসা কি তোমাকে কিছু জানিয়েছে? ওর কি হয়েছে? ইরা বলতে পারল না শুধু। জানালে তো বলতামই। বোনের এমন চুপচাপ ভালো লাগছে না, সারাদিন রুমে থাকে। চলো আজ বেরিয়ে আসি। তোমার ল্যাবে কাজ নাই? আছে, কিন্তু বেড়াতে গেলে তাড়াতাড়ি শেষ করে চলে আসবো। ভাইয়াকে বলো আমি ফারিসাকে রাজি করাচ্ছি। সমগ্র দ্বিপ্রহর ঝুমঝুমিয়ে বৃষ্টিতে শহরতলি একটা নতুন স্নিগ্ধ রূপে এসেছে। পরিষ্কার আকাশে মেঘের মেলা বসেছে। ফারিসা এতদিন ঢাকায় থাকার পর বাইরে ঘোরাঘুরি করেনি, নিজেকে ঘর বন্দি করে রেখেছিল। আজ তানজিম, শাওন, ইরা, ফারিসা মিলে ঘুরতে এসেছে ঢাকার রমনা পার্কে। বৃষ্টিতে প্রকৃতির রূপ যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রকৃতির এত সুন্দর স্নিগ্ধ অপরূপ দেখে ফারিসার মনটা ফুরফুরে হয়ে গেল। বৃষ্টি হওয়ার দরুন আজকে পার্কটা খালি, নয়তো পার্ক খালি হওয়ার কথা নয়। সারাক্ষণ মানুষজনের সমাহার দেখা যায়। আর যাও তিনজন আছে, তা হলো কপত কপতি। সবুজ গাছ, গাছে ফুটে থাকা রঙিন ফুল, পানিতে পা ডুবিয়ে প্রেমে মগ্ন থাকা কপত কপতি ফুল বিক্রেতা। ফারিসার ভীষণ পছন্দ হলো, বলল, এত সুন্দর কেন? ফারিসার কথায় তানজিম তাকালো। ওর চোখে মুখে লেপ্টে আছে মুগ্ধতা। ইরা বলল, তোর পছন্দ হয়েছে? খুব। এত সুন্দর কার পছন্দ হবে না? কিছু খাবি? তোরা মেয়েরা তো ফুচকা পছন্দ করিস, চল ফুচকা খা। আমি ফুচকা খেতে পারি না ভাইয়া। অত বড় ফুচকা একেবারে খেতে কষ্ট হয় বলে একটু একটু করে কামড় দিয়ে খেয়েছিলাম। তাই ফ্রেন্ডরা হেসেছিল, তারপর থেকে পণ করেছি আমি ফুচকা খাবো না। শাওন ফারিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অন্যের কি পছন্দ অপছন্দ এটা নিয়ে ধরে বসে থাকলে হবে? নিজে কি চাস, কোনটাতে তুই কমফোর্টেবল সেটাই করবি। ফারিসা শাওনের দিকে তাকালো। কি সুন্দর করে বুঝিয়ে দিল। অন্য কেউ হলে ওর কথা শুনে সেও মজা নিত নিশ্চয়ই। শাওন ওকে ইশারায় আশ্বাস দিয়ে বলল, চল আজ খাবি। দেখি কে হাসে, ভাইয়া আছে না? ফারিসা ফিক করে হেসে দিয়ে বলল, তুমি এত ভালো কেন বলো তো? তুই ভালো, সেজন্য আমাকে তোর কাছে ভালো লাগছে, কিন্তু বাইরে কিন্তু আমি মোটেও ভালো না।
ডায়লগবাজি শেষ হলে চলো। ওরা সকলে ফুচকা খেলো। ফারিসা ছোট বাচ্চাদের মতো ফুচকা কামড়ে খাচ্ছে। শাওন সযত্নে ফারিসাকে খাইয়ে দিচ্ছে। এরা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, ভাইয়া দেখো, কিছু শেখো। আমি যে তোমার বোন, তুমি তো একটুও ভালোবাসো না আমাকে। এরা মুখ ফুলিয়ে রইল। তানজিম একটা ফুচকা বোনের মুখের সামনে ধরল। ইরার মুখে হাসি ফুটল। ফারিসাও শব্দ করে হেসে বলল। ইরাপু বাচ্চা হয়ে গেছে। তারপর ওরা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছে আর চারপাশটা দেখছে। এই সূর্যি মামার তখন বিদায় বেলা। অল্প রোদে পরিষ্কার মেঘাচ্ছন্ন আকাশে 1 মিনিটের মতো অল্প অল্প বৃষ্টি হতে লাগলো। এরই মধ্যে পূর্ব দিগন্তে 7 রঙা রংধনুর দেখা মিলল। ফারিসায় প্রথমে দেখতে পেয়ে উত্তেজনায় চেঁচিয়ে উঠে বলল, রংধনু, রংধনু, ওই দেখো রংধনু। আশেপাশে কয়েকজনের কথা শুনে আকাশের দিকে তাকালো। তানজিম ওর পাশেই ছিল। ওকে এত খুশি হতে দেখে মনে প্রশান্তি এসে ধরা দিল। কয়েক মিনিটের মধ্যে রংধনু মিলিয়ে গেল। ফারিসা পাশে তাকিয়ে দেখলো তানজিম ওকে দেখে বলল, আচ্ছা, রংধনু কেন ওঠে? মেঘের জলকণা সমূহে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে সপ্তবর্ণালীর বিচিত্র বৃহৎ ধনুকাকৃতি প্রতিবিম্ব আকাশপটে রচিত হয়। ফারিসা চোখ মুখ কুঁচকে বলল। তো শক্ত কথা তো বুঝি না। তানজিম ঠোঁট এলিয়ে হেসে বলল, রামধনু কিংবা ইন্দ্রধনু হলো একটি দৃশ্যমান ধনুকাকৃতি আলোর রেখা, যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে ঘটিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায়। রামধনুতে 7টি রঙের সমাহার দেখা যায়। দেখতে রামের ধনুকের মতো বাঁকা হয় এটি রামধনু। ফারিসা সেন্টি খাওয়ার মতো করে হেসে বলল। কি জন্য জিজ্ঞেস করেছিলাম? তানজিম শব্দ করে হেসে বলল, আচ্ছা শোনো। না না, আমি কিছু শুনতে চাই না। আরে শুনো, যখন রোদ বৃষ্টি একসাথে হয় তখন রংধনু ওঠে। ও, এইভাবে সহজ করে বললেই তো হতো। অত কঠিন কথা বুঝি না তো আমি। আচ্ছা, আপনি কি সায়েন্সের ছাত্র? কেন? সেজন্য আপনার মনে এত প্যাচ। তানজিম বাঁকা চোখে তাকালো। মেয়েটা কি স্বাভাবিক হচ্ছে? হচ্ছে বোধহয়। কিছুক্ষণ দুজনে চুপচাপ হাঁটার পর ফারিসা বলল, একটা কথা জানেন? কি? আপনার বোন আর আমার ভাই প্রেম করে। পেছনে নাই দেখেছেন? প্রেম করতে গিয়েছে। তানজিম চমকে পেছনে ফিরে তাকালো। ওরা সত্যিই নেই। ফারিসা ফিক করে হেসে বলল, দেখেছেন? এবার তাড়াতাড়ি বিয়ের আয়োজন করেন। তুমি কিভাবে জানলে? এসব জানতে গেলে না, মানুষের দিকে তাকালেই বোঝা যায়। আপনার মতো নিরামিষ মার্কা মানুষ তো এসব বুঝবে না। কি বললে তুমি? আমি আমিষ কি নিরামিষ সেটা আমার বউ জানবে। সারা পৃথিবীকে তো জানাবো না আমি কেমন। সংসার তো করবে বউ, বউ জানলেই চলবে। ফারিসা কাশি উঠে গেল। একটা কথা বলার জন্য এতগুলো কথা শুনিয়ে দিল দেখে ফারিসা মুখ ভেঙচি কাটল। বিড়বিড় করে সখানেক গালিও দিল। বিড়বিড় করে কি বলছো? সবারটা বোঝো, আমারটা বুঝো না? আপনারটা আবার কি বুঝবো? বুঝেও যে বুঝে না, তাকে 100 কোটি বার বুঝালেও সে বুঝবে না, অবুঝি থেকে যাবে। মুখে বললেই না বুঝবো? আমি কি মনোবিজ্ঞানী বা জ্যোতিষী নাকি? তানজিম এসব বিষয়ে শাওন বা ইরাকে কিছু বলল না, অথচ ফারিসা খোঁচাতে লাগলো কিছু বলার জন্য। তানজিম তার পরিপ্রেক্ষিতে শুধু চোখ রাঙালো। বড় ভাই হয়ে ছোট বোন প্রেম করছে, তার গল্প শুনবে? আশ্চর্য, মেয়েটার মাথায় কোনো বুদ্ধি নেই। ভূপৃষ্ঠ তখন আধারে ঢাকা। শহরতলিতে বেশিরভাগ মানুষই তখন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে ঘুমে বিভোর। রুমটিতে হলদেটে টিম টিম করে আলো জ্বলছে। বস্ত্রহীন লোকটা ব্যথায় বুথ হয়ে কাতরাচ্ছে। ছেলেটা ক্রমাগত আঘাত করে যাচ্ছে লোকটাকে। তানজিমের এমন রূপ এর আগে কেউ দেখেনি। গার্ডরা ভয়ার্ত চোখে দেখছে। ওরা ঘামার্ত মুখশ্রী রক্তিম চোখে হাতে বেল্ট দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। চোখের সামনে ভাসছে ফারিসার মুখখানি। এভাবে চলার পর তানজিম থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এটাকে পুলিশ স্টেশনে দিয়ে আয়, আগেই সব ঠিক করে রেখেছি, কোনো সমস্যা হবে না। ওরা সেটাই করলো। রাত তখন 3টা বাজে। তানজিম বাড়ি ফিরল। তখন সবাই গভীর তন্দ্রায় আচ্ছন্ন। শাওন জেগে কিছু কাজ করছিল আর তানজিমেরই অপেক্ষায় ছিল। তানজিম শুধু বলে গিয়েছিল কাজ আছে। সেটা কি কাজ কেউ জানে না। দরজা খুলে দিয়ে বলল, এত রাত হলো যে, খেয়েছো কিছু? না, তেমন কিছু খাওয়া হয়নি। তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ইরা বলল তুমি বাইরে থেকে খেয়ে আসো, সেজন্য তোমার জন্য আর কেউ অপেক্ষা করেনি। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি ব্যবস্থা করছি। তোমাকে ক্লান্ত লাগছে।
হ্যাঁ, আসলে আজ খাওয়ার সময় পাইনি, কিন্তু তুমি আবার এই রাতে কি ব্যবস্থা করবে? রান্না করব। অত ভালো পারি না, কিন্তু খেতে পারবে। তানজিম হাসলো খালি। পেটে প্রচণ্ড ক্ষুধায় পেটে ডাক ছাড়ছে, তাই আর শাওনকে না করলো না তানজিম। শাওন তানজিমের জন্য ডিমের অমলেট, বেগুন ভাজা আর মাছ ভাজলো। অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব করলো। খাবার টেবিলে দিয়ে শাওন বলল, দেখো, চলবে তো? চলবে না, দৌড়াবে। সকালে সকলের ঘুম থেকে উঠতে দেরি হলো। ছুটের দিন, সাথে আরও আলসেমি করে আর কেউ ওঠেনি। ফারিসা একটা পা ইরার উপরে দিয়ে আরাম করে চোখ বন্ধ করে শুয়ে আছে। ইরা বলল, তোর বরের গায়ের ওপর এভাবে পা দিলে তোর পা ভেঙে দিবে। তোমাকে কে বললো আমার বর আমাকে ভালোবাসবে? আমারকে মারলে কি আমি ছেড়ে দিব নাকি? আমার হাত আছে না, আমিও মেরে দেব। ইরা হেসে উঠে বলল, বাবা তুই পারিসও বটে। আচ্ছা শোন, আমি কাল চলে যাব। ফারিসা চোখ খুলে বলল, আর কটা দিন থাকো না। ইস, মন খারাপ করে না বাচ্চা, আবার আসবো তো। তুই ঠিক মতো খাবি, নিজে সহ মামা, শাওন, আমজাদ আঙ্কেলের দিকে খেয়াল রাখবি। ফারিসা হাই তুলে বলল, আমি পারবো না। ভাবছি ভাইয়াকে বিয়ে দিয়ে বউ আনবো, আর আমি আরাম করে সারাদিন ঘুমাবো, আর ভাইয়ের বউকে অর্ডার করবো আর খাটাবো। ইরা চমকে আঁখি তুলে ফারিসার দিকে তাকিয়ে বলল, হঠাৎ বিয়ে নিয়ে পড়লি? ও মা, আমার ভাইয়ের বয়স হয়েছে না? বুড়া হয়ে যাচ্ছে তো, বিয়ে দিতে হবে না নাকি? ইরা ছোট করে উত্তর দিল, বলল, হুম। তখন দুপুর, খাওয়ার তোড়জোড় চলছে। ফারিসা শাওয়ার নিয়ে বেরিয়ে চুল মুছতেছিল, তখনই ওর ফোনে লাবণ্য ম্যাম নামটা ভেসে উঠেছে স্ক্রিনে। ফারিসা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। ভালো মুডে ছিল, আবারও ফোন দিয়ে যেন কাটা ঘায়ে নুনের ছিটা লাগলো। ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি খেলতে রাজি হবে না? ম্যাম, আমি তো বলেছি আমি খেলবো না, আর ওই খারাপ লোকটা থাকলে আমার মতো অনেকেই চলে আসবে। ফারিসা, আম সরি, আসলে আমার তোমার কথা বিশ্বাস করা উচিত ছিল। ওনার নামে কখনো কেউ ব্যাড এলিগেশন আনেনি, সেজন্য আম রিয়েলি সরি। আমি জানি সরিতে সবটা ঠিক হবে না। ম্যাম, আপনি এসব কি বলছেন? সরি বলে আমার ছোট করবেন না। আর কি থেকে বুঝলেন উনি দোষী? আবারও কি কোনো মেয়েকে হ্যারাস করার ট্রাই করেছে? উনি সহ ওনার ছেলে পুলিশে অ্যারেস্ট করেছে, বেআইনি কাজ করছে, সে সকল প্রমাণিত হয়েছে, এবং কিছু মেয়েরাও সেটা দেখে চুপ না থেকে সাহস করে বলেছে। ফারিসা চুপ রইল। ওর মাথায় এখনো কিছু ঢুকছে না। এর পেছনে কারোর হাত না থাকলে ওনাকে পুলিশ ধরতো না। কে আছে এর পেছনে? ফারিসাকে চুপ থাকতে দেখে লাবণ্য বলল, ফারিসা, তুমি আউটস্ট্যান্ডিং খেলো। তুমি সিলেক্টেড হতে এটা আমার পূর্ণ বিশ্বাস ছিল। তুমি এভাবে পালিয়ে যাওয়া ভীষণ কষ্ট পেয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আসো, আমি তোমাদের মেয়েদের ফুল সিকিউরিটি দিব। ম্যাম, আমি আপনাকে রাতে জানাচ্ছি। অ্যান্সারটা পজিটিভ চাই আমার, কোনো না শুনবো না আমি। আমি চেষ্টা করব। ফোন কাটতেই নিচ থেকে আমজাদের চিৎকার চেঁচামেচি ভেসে এলো। উনি শাওন শাহাদাতকে ডাকছে অনবরত, সম্ভবত উনি ড্রয়িং রুমে। ফারিসা কৌতূহলে নিচে এসে বলল, কি হয়েছে বাবাই? ঘাটতারা তো বাবা ডাক। কি হয়েছে সেটা তো বলো। তুই ডাক, একসাথে বলছি। ফারিসা আমজাদের ডাকাডাকিতে শাওন শাহাদাত সহ তানজিম ইরাও চলে এলো। শাহাদাত বলল, কি হয়েছে? এভাবে তোরা ডাকাডাকি করছিস কেন? ফারিসা বলল, জানি না বাবাই, ডাকতে বলল। কি হয়েছে বল। আমাদের শত্রুর পতন হয়েছে। মানে কি বলছিস? ফয়সাল করিম ও তার ছেলে পুলিশের হাতে ধরা পড়েছে। ফয়সাল নামটা শুনে ফারিসা চমকালো। এই লোকটা তো। সবাই কি তাহলে জেনে গেল? ফারিসা ভীতি চোখে সবাইকে দেখলো। তানজিমের দিকে তাকাতেই দেখলো তানজিম ওর দিকে আগে থেকেই তাকিয়ে আছে। ফারিসার ভয়টা তরতর করে বাড়তে লাগলো। আমজাদ টিভিটা অন করে দেখালো। এটাই বারবার রিপিট করে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। শাহাদাত সব দেখে বলল, শাওন, এর পেছনে তোমার কোনো হাত আছে? শাওন নিজেও চমকালো। ও তো এসবের কিছুই জানে না। আব্বু, আমি এসবের কিছুই জানি না। আর ওদের গেলে আমি পুলিশের কাছে নই, ওদের লাশটাও খুঁজে পাওয়া যেত না। ফারিসা ভয়ার্ত কণ্ঠে বলল। এইসব কি বলছো তোমরা? শাওন রাগে হিসিয়ে বলল, তুই এসবের কিছু জানিস না বনু। এই লোকটা আমাদেরকে আলাদা করেছে, আমাদের মাকে মেরে ফেলেছে। শুধু এই লোকটার জন্য
আব্বুকে তার প্রিয় খেলা ছাড়তে হয়েছে। তাছাড়া ওই লোকটার জন্যই আব্বুকে জেল খাটতে হয়েছে বিনা দোষে 18 বছর। ফারিসা এতগুলো ধাক্কা সামলাতে সময় লাগলো। তানজিম নিজেও অবাক হলো। এসব আগে জানলে ও নিজেও এই লোকটাকে ছাড়তো না, মেরে পুঁতে দিত। দুপুরে কেন জানি খাওয়া হলো না ফারিসার। ওর খেতে ইচ্ছে করলো না। ওর ঘুমের প্রয়োজন বোধ করছে। সবাইকে ডিস্টার্ব করতে বারণ করে ঘুমাতে গেল, কেউ বাধা দিল না। ঘুম থেকে উঠে দেখলো ইরা ওর পাশে বসে বই পড়ছে। বাইরে অন্ধকার। ওকে উঠতে দেখে ইরা বলল, তুই এমন কেন বলছিস? তোর বাপ ভাই কত সাহসী, আর তুই ভিতর ডিম একটুতেই নেতিয়ে পড়িস। ফারিসা ঘুমো মুখশ্রীতে হেসে বলল, আমি ওসব মারপিট নিতে পারি না আপু। মারপিট নিতে পারিস না বলে কি আমার ভাইকে মানছিস না? ফারিসা চোখ বন্ধ করে ওভাবে বলল, তোমার ভাই তো এখনো আমার প্রপোজই করলো না, মানা না মানা তো দূরের ব্যাপার। আমার ভাই না হয় বলতে পারে না, তাই বলে কি তুইও কাছে টেনে নিতে পারিস না? ওনার বলার অপেক্ষায় আছি। এরাও আর কিছু বলল না, ইচ্ছে করলো না। ফারিসা চুপ থেকে বলল, তুমি ওনাকে শুধু শুধু আমার ব্যাপারটা বললে। তুই চুপ থাক। আমার ভাইকে একটা থ্যাংক ইউর বদলে আই লাভ ইউ বলে আয় যা। ফারিসা চোখ খুলে বলল, তুমি তো নির্লজ্জ কেন আপু? তুমি আমার ভাইকে ঘুরাইছো, আমি তোমার ভাইকে ঘুরিয়ে শোধ তুলবো? ইরা কিছু বলতে পারল না। হতবম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। ফারিসা হাই তুলে উঠে বসে চুলে হাত খোপা করতে করতে বলল, এত অবাক হয়েও না, সবাই জানে, ভাইয়া নিজেও জানিয়েছে আব্বুকে। কিন্তু আমি শুনে ফেলেছি, বিয়ের জন্য রেডি হও। ইরার বুকের ভেতরে অসম্ভব রকম কাঁপছে। এত পাজি কেন এই মেয়েটা? সন্ধ্যায় বাসায় থাকলে তানজিম ছাদে বসে কফি খায়। এই কদিন সে এটাই করে আসছে। ফারিসা সেজন্য ছাদে গেল তানজিম আছে কিনা দেখতে। দেখলো আছে। ওর কফি বানানোটা সার্থক হলো। থ্যাংক ইউ। তানজিম ওর দিকে তাকালো না, উল্টো ফিরে থেকেই বলল, যে অন্যায় করে আর যে অন্যায় সয় দুজনেই সমান অপরাধী। তোমার উচিত ছিল পালিয়ে না আসে লোকটাকে শাস্তি দেওয়া। আপনি তো দিয়েছেন। এটা তোমার করার কথা ছিল। আরে আপনি আর আমি তো একই। আপনি শাস্তি দিয়েছেন মানে আমার শাস্তি দেওয়া হয়ে গেছে। তানজিম এবার ফারিসার দিকে তাকালো, বলল, এত বোকা কেন তুমি? বুদ্ধ একেবারে। আপনার মতো তো আর কথা চেপে রাখি না। কি বলতে চাইছো? কিসের কথা চেপে রাখছি? এই যে আপনি আমায় ভালোবাসেন, এটা বুকে চেপে পাথর চাপা দিয়ে রেখেছেন আপনি। শুনলাম ছ্যাঁকা খাওয়ার মতো নাকি কান্নাকাটিও করেন। ফারিসার শেষের কথা শুনে তানজিম চোখ মুখ শক্ত করে বলল, ফালতু কথা না বলে এখান থেকে যাও। আমি চলে গেলে বুঝি খুশি হবেন? তানজিম কিছু বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ফারিসায় বলল, আপনি কি আমার জন্য 4 বছর অপেক্ষা করতে পারবেন? তানজিম স্থির চোখে তাকিয়ে বলল, এতগুলো দিন যখন গভীর অরণ্যের মোহ অনলে পড়লাম, আর কয়েকটা বছর পড়তে আমার আপত্তি নাই। ফারিসার মুখে হাসি ফুটল, বলল, একবার জড়িয়ে ধরি আমি আপনাকে। কাল চলে যাব। এতগুলো দিন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো। তানজিম দীর্ঘ শ্বাস ছেড়ে ফারিসাকে আলিঙ্গনে আবদ্ধ করল। দুজন দুজনের বুকের কম্পন টের পাচ্ছে। কেউ কিছু বলতে পারল না আর।